এটা প্রতিবাদের প্রতীক, এটা ঈশ্বরের কাছেও প্রার্থনা, কিন্তু তার থেকে বড় কথা জনতা ঈশ্বর, সেই ঈশ্বরের কাছে অর্থাৎ গণদেবতার কাছে প্রার্থনা যেন মানুষ আমরা কিচ্ছু করতে পারিনি। ওই জায়গাটাতে ওরা সমস্ত তথ্য প্রমাণগুলো লোপাট করে ফেলেছে। বডিটা হচ্ছে এখানে তো মেন ক্রাইম তো হয়েছে বডির উপরে, প্রত্যেকটা বডির যদি ওই ভিসেরাল। আমি গতকাল মঞ্চ থেকে যে আবেদন জানিয়েছিলাম যে আজকে সন্ধ্যে 6টা থেকে বা সন্ধ্যেবেলায় আমরা এই আমাদের ঘরের বোন, কারো হয়তো মেয়ের মতো, কারো হয়তো দিদির মতো, তার যেন ন্যায় বিচার হয় এবং অপরাধীরা কঠোর থেকে কঠোরতম শাস্তি পায়, তার আবেদনে আমরা আজকে একটি প্রদীপ জ্বালাবো। আমি সেই প্রদীপ নিজে এসে পরিবারের সাথে ওনারা সঙ্গে ছিলেন, আমি নিজে জ্বালালাম। এমনিতে পরিবার অত্যন্ত দুঃখের মধ্যে আছে, সেজন্য তাদেরকে বেশিক্ষণ ডিস্টার্ব করা আমারও ইচ্ছে ছিল না এবং ওনাদের যতটা তাড়াতাড়ি আমি ওনাদের কাছ থেকে বিদায় নিলাম। ওনারা বলেছেন আন্দোলনটা চালিয়ে যেতে সবাইকে, শুধু আমাদেরকে না, যাতে ন্যায় বিচারটা হয়। ওনাদের সন্দেহ হচ্ছে যে আন্দোলনটা থেমে গেলে ন্যায় বিচারটা মনে হয় আর হবে না। সেজন্য আমি আমার তরফ থেকে আবেদন জানাবো সকলকে, ইররেসপেক্টিভ অফ পলিটিক্যাল কালার, ইররেসপেক্টিভ অফ অর্গানাইজেশন, যে সবাই মিলে এই অন্যায়ের প্রতিবাদ যেভাবে চালু আছে আরো তীব্র থেকে তীব্রতর এর প্রতিবাদ হওয়া উচিত। সুপ্রিম কোর্ট বলেছে যে যে জায়গা ঘটনাস্থল প্রিয়, যেখানে মার্ডার হয়েছে, রেপ হয়েছে, অরক্ষিত ছিল। সিপি বলছে সুরক্ষিত ছিল, কর্ডন করা ছিল। আজকে ভিডিওতে বেরিয়ে গেছে, আপনারা দেখেছেন তো সেই ভিডিওতে, এবং এখন বোঝা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের স্বনামধন্য সিপি সাহেব কেন মিডিয়ার উপর দোষ চাপিয়েছিল। যে মিডিয়া এমন একটা প্রচার করছে, উনি বলেছিলেন যে পুলিশকে জনতার শত্রু বা পুলিশ বের হতে দিচ্ছে না সমস্ত কিছু তদন্তে, এরকম একটা প্রমাণ করার চেষ্টা নাকি মিডিয়া করেছে। তা আজকে এই জন্য মনে হচ্ছে আমাদের যে উনি এই কথা তখন এই জন্য বলেছিলেন যে আজকে যে ভিডিও আমরা দেখতে পাচ্ছি কিন্তু ক্রাইম স্থল, মানে যেখানে ক্রাইম হয়েছে সেই জায়গা নাকি গরু চড়ার মাঠ, সেটাই তো আমরা বুঝতে পারছি না। মাঠে যেভাবে গরু চড়ে বেড়ায় সেরকম তো সেদিন ওই ক্রাইমের জায়গায়, যেটাকে এখনো পর্যন্ত আমরা জানি ক্রাইম স্থল, আমি জানি না, হয়তো হতে পারে অন্য জায়গায় ক্রাইম করে ওখানে রাখা হয়েছে। ওখানে আইনজীবী রয়েছে, শান্তনু দে কি করে ঢুকলো? দেখুন, এই প্রশ্নটা তো আমরাও করেছিলাম, বিশেষ করে একটি সর্বভারতীয় চ্যানেলের স্টিং অপারেশন যখন বাইরে চলে এলো, তখন তো সেই যিনি পোস্টমর্টম করেছিলেন, পোস্টমর্টম টিমে ছিলেন মহিলা ডাক্তার, তিনি তো বলেছিলেন একজন আইনজীবী ছিলেন এবং বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিরা এসেছিল। তো মনে হচ্ছে পুরো নাটকের স্ক্রিপ্ট রচনা করা হয়েছে, কি বলা হবে, কি দেখানো হবে, তদন্তে কি রেজাল্ট বা কি ফলাফল আসবে। আমার তো এখন যথেষ্ট সন্দেহ, আজও যাকে ধরেছে পুলিশ সে আদৌ অপরাধী নাকি অন্য কেউ অপরাধী। কোনো অভিযানের অনুমতি হয় নাকি? কোন আইন অনুসারে পুলিশ ন্যায় সংহিতার কোন ধারা অনুসারে অনুমতি দেবে? ইন্টিমেশন হয়। পুলিশ ভয়ে আছে, মাননীয় মুখ্যমন্ত্রী ভয়ে আছে, বেরোচ্ছেন না, দেখছেন না মেঘনাদের মতো মেঘের আড়ালে লুকিয়ে থেকে মাঝে মাঝে বানিয়ে আসছে, ওনাদের আকাশবাণীর মতো বানিয়ে আসছে। আরজিকর ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী তিনি চিঠি লিখেছেন এবং তিনি অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গে 48,600টি ধর্ষণ এবং পক্সো মামলা ঝুলে রয়েছে এবং সেটা ঝুলে থাকলেও রাজ্য সরকার ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করেনি। রাজ্য সরকার ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করেনি, কোনো ধর্ষিতারা ঠিকমতো এখানে ন্যায় পাচ্ছে না। সব থেকে বড় উদাহরণ হচ্ছে কামদুনি। কামদুনির থেকে তো বড় নৃশংস ঘটনা খুব কম ঘটেছে। নিশ্চয়ই আপনাদের মনে আছে, কলেজ ছাত্রীটিকে রেপ করে 2 পা ধরে চিরে দেওয়া হয়েছিল মাঝখান থেকে, কত নৃশংস হত্যাকাণ্ড। লোয়ার কোর্টে যারা শাস্তি পেয়েছিলেন তাদের 3-4 জন প্রমাণের অভাবে, ভালো করে শুনবেন, প্রমাণের অভাবে আপার কোর্ট থেকে ছাড়া পেয়ে গেছে। অর্থাৎ যাকে রেপ করা হলো, চিরে ফেলা হলো এবং গণধর্ষণ হয়েছিল, এটা প্রুভড হয়েছে, এখন কিন্তু আপার কোর্টে গিয়ে কেউ আর ধর্ষণই করেনি। কে ছিলেন তখন? আইজি সিআইডি বিনীত গোয়েল, কারণ সিআইডি তদন্ত করছিল, এবং এখন কে তদন্ত করছিলেন? বিনীত গোয়েল। আমার তো মনে হয় না এটা কোইন্সিডেন্টাল।